কজন পুলিশের লোক কিছুক্ষণের মধ্যে এসে দাঁড়ালো সেই দোকানের ভেতরে। প্রাক্তন সেন ও রিয়া সেনের ফটো ওদের মোবাইলে সেভ করে নিয়ে তার 10 মিনিটের ভেতরেই চারিদিকে পুলিশ ছড়িয়ে লেখক ধ্রুবতারা সেনকে উদ্ধার করল পুলিশ সেই মার্কেটের ভেতর থেকেই। কিন্তু অন্যদিকে রিয়া সেনের ফটো দেখিয়ে হাসপাতাল থেকে শুরু করে নানা জায়গায় নানানভাবে খোঁজখবর নিয়েও, এমনকি বিভিন্ন প্রচার সংস্থাগুলোর মাধ্যমে প্রচার করেও পুলিশ তার খোঁজ করে উঠতে পারল না কিছুতেই। প্রাক্তন আর মহাদেব যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়েই ফুল কেনায় ব্যস্ত হয়ে পড়েছিল প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে, ঠিক সেই ফাঁকেই রিয়া তার শাড়ির আঁচল মাথার ওপরে টেনে নিয়ে লম্বা ঘোমটার আড়ালে নিজের মুখখানা ঢেকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে গিয়েছিল সকলের অজান্তে। রিয়া তার প্ল্যান মতো আগেই ইন্টারনেটে দার্জিলিংয়ের ট্রেন স্টেশন ও অন্যান্য জায়গা দেখে নিয়েছিল। একটা ট্যাক্সি ডেকে সোজা দার্জিলিং ট্রেন স্টেশনে গিয়ে উঠল সে। ফটাফট শিলিগুড়ি যাওয়ার টিকিট কেটে নিয়ে সময় মতন ট্রেন আসতেই ট্রেনে চেপে বসল। শিলিগুড়ি কোথায় যাবে, কি করবে, কিছুই সে ঠিক করতে পারছিল না। তবে প্রাক্তনের হাত থেকে পালিয়ে বাঁচতে হলে তাকে একটা পথ তো বেছে নিতেই হবে। রিয়ার সিটের ঠিক উল্টো দিকের সিটেই একজন বয়স্ক গেরুয়া বসন পরা কোনো মঠ বা মন্দিরের মহারাজ হবেন এসে বসলেন। ট্রেন চলতে শুরু করলো। একটু বাদে রিয়াকে দেখে কি মনে হতে প্রশ্ন করে উঠলেন উনি অতি নরম গলায়। কোথায় চলেছ মা তুমি? চমকে উঠল রিয়া। মাথার আঁচলটাকে আরো মুখের সামনে টেনে ধরে খুব আস্তে করে জবাব দিল, শিলিগুড়ি। সেখানে কি কারোর সাথে দেখা করতে, না কোনো কাজে যাচ্ছ মা তুমি? রিয়া মহারাজের প্রশ্নে ভয় পেয়ে গেল। কোনো রকমে বলল, জানি না, কোনো কাজের চেষ্টাতেই যাচ্ছি। তুমি এভাবে মুখ ঢেকে রেখেছো কেন মা? মনে হচ্ছে তুমি নিজেকে আড়াল করতে চাইছো সকলের কাছ থেকে। তোমার কোনো ভয় নেই মা, তাকাও আমার দিকে। আমি তোমার উপকার ছাড়া কোনো অপকারে লাগবো না। লোকটার গলার স্বরের মধ্যে দিয়ে কেমন যেন একটা কমনীয়তা, মায়ার টান অনুভব করতে লাগলো রিয়া। মনে হচ্ছে উনি যেন তার মনের ভেতরটা পড়ে ফেলতে পারছেন মুখ না দেখেই। ধীরে ধীরে মাথার ওপর থেকে কাপড় সরিয়ে সোজাসুজি তাকালো রিয়া ওনার দিকে। রিয়ার দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়তে দেখে মহারাজ বলে উঠলেন, এভাবে কাঁদছো কেন মা তুমি? তোমার মুখের ভাষা যে বলছে তুমি তো ভালো নেই, কারো কাছ থেকে পালিয়ে যেতে চাইছো। গেরুয়া বসনধারী মহারাজের মুখখানার মধ্যে অদ্ভুত এক শান্ত সৌম্য ভাব দেখে রিয়া মনে মনে ভাবতে থাকে, কে ইনি? এনাকে দেখে আমার মনের ভেতর থেকে কেমন যেন একটা ভক্তিভাব উঠে আসছে। কোনো ধর্মীয় স্থানের সাথে মনে হচ্ছে উনি যুক্ত আছেন। উনি কি তবে আমার মনের ভেতরটা দেখতে পারছেন? প্রাক্তনকে ছেড়ে আসার সময় আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। ওর মনের কত আশা আকাঙ্ক্ষা আজ এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। রিয়া রিয়া করে পাগলের মতন ছুটে বেড়াচ্ছে সে, আমি জানি। কিন্তু প্রাক্তন, তোমাকে যে আমি আমার বদনামের ভাগী হতে দেব না। আমার নষ্ট হয়ে যাওয়া শরীরকে আমি কিছুতেই তোমাকে গ্রহণ করতে দেব না। তুমি বাকি জীবনটা আমার মনে শুদ্ধ পবিত্র ভালোবাসাটুকু হয়ে শুধু থেকো। তোমার নাম কি মা? তোমার মনের সব কষ্ট তুমি আমায় নির্দ্বিধায় বলতে পারো, যদি তোমার কোনো কাজে আমি লাগতে পারি। ওদের কম্পার্টমেন্টে সেদিন খুব কম লোকজনই ছিল এবং তারাও অনেকটা দূরের সিটে বসেছিল। ভেতর থেকে ঠেলে ওঠা কান্নায় রিয়ার গলার স্বর বুঝে আসছিল। কোনো রকমে বলল, আমার নাম রিয়া সেন। তারপরই আর থাকতে না পেরে মুখে আঁচল চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠল, আমি আর পারছি না যে, আমি নষ্ট হয়ে গেছি বাবা। আমার সমস্ত শরীরে বিষাক্ত সাপেদের ছোবলে ভরে গেছে 10-10টা বছর। ফোপাতে থাকে রিয়া। আমি আমার প্রিয় পবিত্র ভালোবাসার মানুষটার কাছ থেকে আজ অনেক দূরে সরে এসেছি। আমি কিছুতেই আমার এই অপবিত্র হয়ে যাওয়ার শরীর তাকে স্পর্শ করতে দিতে পারি না। ফোপাতে ফোপাতে জোর হাত করে বলে ওঠে, আমি কোনো ঠাকুর দেবতার সেবায় বাকি জীবনটা কাটাতে চাই। আমাকে সেখানে একটু স্থান দেবেন বাবা দয়া করে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি শান্ত হও মা। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু কোনো দেবতার স্থানে গেলে তার আগে যে তোমার মন ও শরীরকে প্রথমে অনেক সময় নিয়ে শান্ত ও ধীর স্থির করে তুলতে হবে। অস্থির মন নিয়ে ভগবানের যে সেবা করা যায় না। ভিজে যাওয়া সিল্কের শাড়ির আঁচল দিয়েই চোখের জল মুছতে মুছতে জিজ্ঞাসা করে ওঠে রিয়া, তাহলে আমি কোথায় যাব বাবা? কি নিয়ে বেঁচে থাকবো? ভালোভাবে বেঁচে থাকার অনেক রাস্তা আছে মা এই পৃথিবীতে। আমার এক জানাশোনা বৃদ্ধাশ্রম আছে শিলিগুড়িতে। তুমি সেই বৃদ্ধাশ্রমে গিয়ে নিজেকে নিঃস্বার্থভাবে সেই কাজে ও সেবায় উৎসর্গ করে দাও। দেখবে তোমার মনের জোর আবার ফিরে আসবে। অতীতের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে মনটা আবার শান্ত হয়ে উঠবে। বেঁচে থাকার আনন্দটাকে আবার ফিরে পাবে তুমি সেবার মধ্যে দিয়ে। শুধুমাত্র নিঃস্বার্থভাবে এই অসহায় মানুষগুলোর সেবার মধ্যে দিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দাও। আর সেই সেবার মধ্যে দিয়েই তোমার না পাওয়া মনের ইচ্ছে ঈশ্বর একদিন
পূরণ করবেনই। দু চোখ দিয়ে খুশির আনন্দে জল গড়িয়ে চলল রিয়ার। দুহাত দিয়ে মহারাজের পা ধরে প্রণাম করে ওনার আশীর্বাদ নিল সে। শিলিগুড়ি স্টেশন আসতেই মহারাজের পেছন পেছন নেমে পড়ল রিয়া। তারপর একটা অটো ধরে স্টেশন থেকে সে বৃদ্ধাশ্রমে এসে পৌঁছল। রিসেপশনে কথা বলে নাম লিখিয়ে রিয়াকে ঢুকিয়ে দিলেন মঠের মহারাজ। রিয়ার নাম পাল্টে নতুন নাম রাখলেন তিনি সেবিকা, যাতে কোনোভাবে রিয়া কারো কাছে ধরা পড়ে না যায়। মহারাজ যাওয়ার সময় বলে গেলেন, এই বৃদ্ধাশ্রমের বেশিরভাগ মানুষেরাই খুব দুঃখী। তুমি তাদের সাথে মিশে গিয়ে তাদের মনের ভার কমিয়ে খুশিতে রাখার চেষ্টা করো, দেখবে মনটাতে অনেক শান্তি পাবে। আমি মাঝে মাঝে এখানে আসি, এরপর এলে তোমার সাথেও দেখা হবে। সেদিন থেকে রিয়া বনাম সেবিকা সেন মহারাজের কথা মতো নিজেকে এই সেবার কাজে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিতে লাগলো। দিন দিনই বৃদ্ধাশ্রমের সকলের প্রিয় হয়ে উঠতে লাগলো সে। নানান মানুষের দুঃখের ভাগিদার হয়ে নানাভাবে কাউন্সেলিং করে, গল্পগুজবের মধ্যে দিয়ে, কখনো হাসিয়ে কখনো গান গেয়ে নেচে উঠে বৃদ্ধাশ্রমের প্রতিটি মহিলা পুরুষের মনে হাসি ফুটিয়ে তুলতে লাগলো সে ধীরে ধীরে। খুব তাড়াতাড়ি সেই আবাসনের সকলের প্রিয় হয়ে উঠতে লাগলো। বৃদ্ধাশ্রমের মানুষগুলোর মনে হাসি আনন্দ ফেরাতে পেরে রিয়া আবার যেন একটু একটু করে সে হাসি খুশি 10-11 বছর আগেকার রিয়া দত্তকে ফিরে পেল। মাঝখানের 10টা বছর ধরে নষ্ট হয়ে যাওয়া যে জীবনটাকে নিয়ে এসে তার শরীর ও মনের সমস্ত ইন্দ্রিয় শক্তি ও অনুভূতিগুলোকে হারিয়ে ফেলেছিল, সেই অনুভূতিগুলো তার মনের আনন্দে, খুশিতে আর ফুর্তিতে আবারও ফিরে পেল। শরীর ও মনের ভেতরের অর্গানগুলো আবারও বাইরের প্রবল আনন্দ খুশির জোয়ারে জেগে উঠতে লাগলো আগের মতন। একসময়ের অতীতের ভয়ের কাঁটা, কলঙ্কের দাগ সব যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো তার শরীর ও মন থেকে। পুরো দার্জিলিং শহরে তন্ন করে খুঁজেও রিয়া সেনকে পাওয়া গেল না। মহাদেব চুপচাপ এক হতাশাগ্রস্ত হয়ে পড়ে থাকা প্রাক্তনকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো। প্রাক্তনের বন্ধু ডক্টর সুজিত তার জানাশোনা অন্যান্য ডাক্তারদের মাধ্যমে নানাভাবে অনেক চেষ্টা করেও প্রাক্তনকে আর পুরোপুরি ভালো করে তুলতে পারল না। দিন দিনই প্রাক্তন খুব চুপচাপ হয়ে যেতে লাগলো। সারাক্ষণ বাড়িতে বসে অন্যমনস্কভাবে কি ভেবে চলতো সে। কিছু জিজ্ঞাসা করলে কোনো কিছুরই ঠিকমতো সে জবাব দিয়ে উঠতে পারতো না। ভুলে যেতে লাগলো সে ধীরে ধীরে বর্তমানকে একটু একটু করে। শুধু বড় করে দেওয়ালে টাঙানো রিয়ার ফটোটার দিকে চেয়ে বসে থাকতো, কিন্তু জিজ্ঞাসা করলে তার নাম বলতে পারতো না সে। প্রাক্তনের অবস্থা যখন দিনে দিনে খারাপ হয়ে পড়ছিল, ডিমনেশিয়া রোগে আক্রান্ত হতে চলছিল, ঠিক তখনই বিদেশ থেকে সদ্য আসা মাঝবয়সী এক নামকরা সাইকোলজিস্ট স্পেশালিস্ট ডাক্তার শঙ্কর দেবনাথের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ডক্টর সুজয় প্রাক্তনকে নিয়ে গেল ওনার কাছে, যদি কিছু সাজেস্ট করতে পারেন উনি প্রাক্তনকে ভালো করে তোলবার ব্যাপারে। প্রাক্তনকে দেখে এবং তার সব পাস্ট হিস্ট্রি শুনে সাইকোলজিস্ট ডক্টর শঙ্কর দেবনাথ বললেন, অসম্ভব, কোনো রকম কাউন্সেলিং, ফিজিওথেরাপি বা সাইকোথেরাপি করে ওনাকে ভালো করা যাবে না। কোনো ওষুধপত্রের দ্বারাও উনি ভালো হবেন না কোনো দিনও। ওনার আসল একমাত্র ওষুধই হলো ওনার হারিয়ে যাওয়া ভালোবাসা। একমাত্র সেই পারবে ওনাকে সব কিছু ভুলে যাওয়ার হাত থেকে বাঁচাতে, তা সে যেভাবেই হোক। ওনার ভালোবাসা রিয়া সেন ছাড়া আর কারো সাধ্য নেই ওনাকে আবার স্বাভাবিক জগতে ফিরিয়ে আনার। কিন্তু বেশি আর দেরি করলেও চলবে না, এখনও সময় আছে। ওনাকে বাঁচাতে হলে যেভাবেই হোক রিয়া সেনকে খুঁজে বার করার চেষ্টা করুন, নতুবা 1 বছরের মধ্যে উনি ধীরে ধীরে গভীরভাবে ডিমনেশিয়া রোগের শিকার হয়ে পড়বেন। সেখান থেকে কোনোভাবেই আর ওনাকে উদ্ধার করা যাবে না। ওনার ভালোবাসা স্বয়ং রিয়া সেনের পক্ষেও সম্ভবপর হয়ে উঠবে না ওনাকে সুস্থ করে তুলতে। তখন এখানে আমার কোনো হাত নেই। নমস্কার। মহাদেব প্রচণ্ডভাবে ভয় পেয়ে বুবাইকে ফোন করে বসলো আর সব কিছুই খুলে বলল, সে দার্জিলিং যাওয়া থেকে শুরু করে। বুবাই শুনেই ছুটে এলো। নানাভাবে নানা দিক থেকে বিজ্ঞাপন দিয়ে পিপিকে খুঁজে যেতে লাগলো সে। তারপরই মহাদেব ডাকে বলে উঠল, মহাদেব কাকু, তুমি এভাবে থাকবে কি করে? তোমার তো অনেক বয়স হয়েছে। বাড়িতে একা এভাবে পিসোকে নিয়ে, যতই পিসোকে দেখাশোনার জন্য বাড়িতে নার্স আর আয়া থাকুক না কেন, সকলকে তো তোমাকে দেখাশোনা করতে হবে। আমার মনে হয় তুমি এই অবস্থায় পিসোকে নিয়ে কোনো বৃদ্ধাশ্রমে চলে যাও। মহাদেব কাঁদো কাঁদো মুখে বলে উঠল। সাথে সাথে আমিও সেই কথাই ভাবতেছিলাম বুবাই সোনা, তুমি একেবারে আমার মনের কথাটাই বললে আজ। সেদিনই সকালের বাংলা পেপারটা পড়তে গিয়ে হঠাৎই শিলিগুড়িতে বৃদ্ধাশ্রমের খবরটা মহাদেবের চোখে পড়ে। পেপারে বড় বড় করে দেওয়া বিজ্ঞাপনটা আনন্দে ভরা এক স্বর্গ। দুঃখ কষ্ট ভুলে গিয়ে আসুন আমরা সকলে মিলে আনন্দে মেতে উঠি এই স্বর্গরাজ্যে বাকি জীবনটায়। সাথে সাথে বুবাইকে বিজ্ঞাপনটা দেখিয়ে মহাদেব সে বৃদ্ধাশ্রমে যেতে উতলা হয়ে ওঠে ভীষণভাবে। বুবাইয়ের সাহায্যে প্রাক্তনের অত বড় বাড়িটা বিক্রি করে দিয়ে সব টাকা প্রাক্তন ও মহাদেবের নামে জয়েন্ট অ্যাকাউন্টে রেখে দিয়ে এর 2 দিনের মধ্যেই প্লেনে করে ওদের দুজনকে শিলিগুড়ির সেই ঠিকানা অনুযায়ী বৃদ্ধাশ্রমটিতে নিয়ে গিয়ে ভর্তি করে দেয় বুবাই। সেদিনই ফিরে আসার সময় মহাদেব কাকুকে চোখের জলে বলে ওঠে, বুবাই,
বাবা এসবের কিছুই জানে না। অফিসের কাজে বাইরে কিছুদিনের জন্য যেতে হবে বলে চলে এসেছি। বাবাকে দেখাশোনার জন্য লোক রয়েছে। বাবার শরীরটা খুব একটা ভালো নেই বলে তাই পিপির কথায় কিছু জানানো হয়নি বাবাকে। মিথ্যে বলতে বাধ্য হয়েছি। তোমরা ভালো থেকো। কি বলে যে সান্ত্বনা দেব তোমাকে, আমার মুখে কোনো ভাষা নেই। আমি নিজেকে শান্ত করে উঠতে পারছি না আজ। পিসোকে যে একদিন এভাবে দেখতে হবে আর পিপিও চিরদিনের মতো হারিয়ে যাবে, কিছুতেই মন থেকে এটা মেনে নিতে পারছি না কাকু। যাই ঘটুক না কেন আমাকে ফোনে অন্তত খবরটা জানিও, আমি ছুটে আসবো সাথে সাথে মহাদেব কাকু। কথাগুলো বলেই চোখের জলকে কোনো রকমে আটকে রেখে সেদিনই সেখান থেকে পরের ফ্লাইটে দিল্লি ফিরে আসে বুবাই। একটা বড় রুমে আলাদা আলাদা করে দুটো ডাবল বেড রয়েছে। সেখানে একটা বেডে মহাদেব আর আরেকটা বেডে প্রাক্তন শুয়ে আছে। বৃদ্ধাশ্রমের পাশেই একটা স্টাফ কোয়ার্টারে থাকে রিয়া বনাম সেবিকা। বৃদ্ধাশ্রমের বয়স্কা প্রেসিডেন্ট শ্রীমতী প্রতিভা চৌধুরী সেবিকাকে সেদিন কাজ শুরু করার আগেই ডেকে বললেন, সেবিকা, তোমার ওপরে আমার অনেক আস্থা আছে। আমি তোমাকে যেমন বিশ্বাস করি তেমনি ভালোবাসি। এই আবাসনের সকল মানুষেরাই তোমার খুব প্রিয় হয়ে উঠেছে। শুধুমাত্র তোমার সেবা যত্নেই নয়, তুমি ওদের প্রত্যেকের মনটাকে আনন্দে খুশিতে ভরিয়ে তুলতে পারছো। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা আর সেবায় আমাদের বৃদ্ধাশ্রমের নামডাক আজ চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর এটা একমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এবারে আসল কথায় আসি। আজ সকালের ফ্লাইটে কলকাতা থেকে দুজন ভদ্রলোককে একজন অল্পবয়সী ছেলে এসে ভর্তি করে দিয়ে গেছে। এই দুজনের মধ্যে একজন খুবই বয়স্ক, আরেকজন অসুস্থ, 50-এর কাছাকাছি বয়স হবে হয়তো। ভদ্রলোক ডিমনেশিয়াতে ভুগছেন। ভদ্রলোকের মুখখানা দেখে এত মায়া হচ্ছিল আমার। বয়স্ক ভদ্রলোক বললেন উনি নাকি ছেলেটির খুব পরিচিত। জীবনে অনেক আঘাত পেয়ে অনেক দাগা সহ্য করে মনটাকে সে আজ হারিয়ে ফেলেছে সম্পূর্ণভাবে। আমার কেমন যেন মনে হচ্ছিল এই মাঝবয়সী ছেলেটির মুখের সাথে কোনো নামকরা একজনের মুখের খুব মিল রয়েছে, কিন্তু মনে পড়ছে না কিছুতেই। যাই হোক, আমার একান্ত আশা ভরসা একমাত্র তুমি। চেষ্টা করে পারলেও পারতে পারবে ভদ্রলোককে তার স্মৃতিশক্তি আবার আগের মতন ফিরিয়ে এনে দিতে। তোমার নিঃস্বার্থ সেবা যত্নে সে হয়তো ভালো হয়ে উঠতে পারে কোনোদিনও, সবই ঠাকুরের ইচ্ছে। 10 নম্বর বড় ঘরটাতে আছে ওরা। আজ থেকে তুমি ওদের দেখাশোনা করবে। কি মনে হতে সেবিকা ছুটে যায় 10 নম্বর রুমে, আর সাথে সাথে মারাত্মক জোরে এক ঝাঁকুনি খেয়ে ওঠে সে মহাদেব ডাকে আর প্রাক্তনকে দেখে। দুজনেই দুই বিছানাতে অঘরে ঘুমোচ্ছে। একটা নিষ্পাপ শিশুর মতন প্রাক্তন শুয়ে ঘুমোচ্ছিল হাত পা ছড়িয়ে বিছানায়। মুখ ভর্তি তার কাঁচা পাকা দাড়িতে ভরে আছে, উস্কো খুস্কো মাথা ভর্তি কাঁচা পাকা চুল। চোখের কোনায় কালি পড়ে গেছে। এ কাকে দেখছে সে? এই কি সে তার প্রাক্তন, তার প্রাণের ভালোবাসা? প্রাক্তনের কাছে দৌড়ে গিয়ে প্রাক্তনকে দুহাতে জড়িয়ে ধরে হাউ হাউ করে অঝরে কেঁদে চলে রিয়া। প্রাক্তনের ঘুম ভেঙে যায়। তাকিয়ে থাকে রিয়ার দিকে একদৃষ্টে। মুখে কোনো কথা নেই, চোখে কোনো জল নেই। রিয়া বলে ওঠে, প্রাক্তন, আমি তোমার রিয়া, আমাকে চিনতে পারছো না তুমি? আমি রিয়া প্রাক্তন, তোমার ভালোবাসার রিয়া। প্রাক্তন, কথা বলো, দেখো আমাকে ভালো করে, আমি রিয়া, তোমার রিয়া। প্রাক্তন অবাক চোখে ফ্যাল করে চেয়ে থাকে কান্নায় ভেঙে পড়া রিয়ার মুখের দিকে। তার মন থেকে যে রিয়া চিরকালের মতন মুছে গেছে। রিয়ার কান্নার শব্দে মহাদেব জেগে ওঠে। রিয়া দিদি, তুমি এখানে? জানো তোমায় কত খুঁজেছি আমরা। প্রাক্ত ভাই এবারের শেষ আঘাতটা আর সহ্য করে উঠতে পারিনি তোমাকে হারিয়ে। আজ সে তার স্মৃতিশক্তিটুকুও হারিয়ে বসে আছে, ডিমনেশিয়া রোগে ভুগে চলেছে। এই এত বড় শাস্তিটা তুমি তাকে না দিলেই পারতে। মহাদেব দা, বিশ্বাস করো, আমি নষ্ট হয়ে যাওয়া এক নারী। জেনে শুনে আমার ভালোবাসাকে অপবিত্র করে তুলতে চাইনি। আমার শরীরে মন সব কিছু শেষ হয়ে গিয়েছিল সেই সময়। মহাদেব দা, ওকে দেওয়ার মতন আমার কাছে আর কিছুই ছিল না। তাই ওকে ঠকাতে চাইনি, আমি দূরে পালিয়ে এসেছি। আমি চেয়েছিলাম ও লেখা নিয়ে আবার বেঁচে উঠুক নতুনভাবে। আমার অপবাদে জড়িয়ে ওর মান সম্মান যেন নষ্ট না হয়। রিয়ার কান্না ভাঙা গলায় বলা কথাগুলো শেষ করে উঠতেই মহাদেব হাউ হাউ করে কেঁদে উঠল। রিয়া দিদি, একমাত্র তোমার ভালোবাসার জোরে আশায় আশায় আমার প্রাক্ত ভাই বেঁচে ছিল এতদিন। কলমও চলছিল তার তীব্র বেগে। আজ সেই ভালোবাসাকে আবারও ধরে রাখতে না পেরে কলম থেমে গেছে তার চিরতরে। এখন সব কিছু ভুলে গিয়ে একরকম মোড়ে বেঁচে আছে সে। আমার প্রাক্ত ভাই আজ আমাকেও চিনে উঠতে পারে না। কথাগুলো জোরে নিঃশ্বাস টেনে টেনে বলতে বলতেই বুকের ভেতরটায় প্রচণ্ড ব্যথা করতে লাগলো মহাদেবের। বুকে হাত বোলাতে বোলাতে কোনোভাবে বলল, আমার সময় হয়ে গেছে দিদি ভাই, বড় কষ্ট হচ্ছে বুকে। আমার প্রাক্ত বাবাকে তুমি দেখো। কথাগুলো বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মহাদেব। মহাদেবদা, মহাদেবদা। চারিদিক থেকে সকল স্টাফরা ছুটে এলো রিয়ার বিকট চিৎকারে। অঝরে কেঁদে চলল রিয়া। অন্যদিকে প্রাক্তন অবাক দৃষ্টি নিয়ে চেয়ে রয়েছে কান্নায় ভেঙে পড়া রিয়ার দিকে আর মৃত মহাদেবদার দিকে। শ্মশানের গাড়ি এসে ফুলের মালা দিয়ে জড়ানো মহাদেবদাকে তুলে নিয়ে গেল। এক নাগারে কেঁদে চলল রিয়া মহাদেবদার জন্য। তারপর নিজেকে একটু শান্ত করে নিয়ে এতদিনকার মুছে যাওয়া অতীতকে ভুলে গিয়ে আরেকজনকে বাঁচানোর জন্য ছুটে এলো সে তার কাছে। পৃথিবীর কোনো শক্তি নেই আজ তার কাছ থেকে প্রাক্তনকে কেড়ে নিতে
পারবে। প্রাক্তনকে সে আবার তার মনের মতন করে গড়ে তুলবে, ঠিক আগের মতন। পারতেই হবে তাকে। রিয়ার শরীর মন আজ তীব্রভাবে জেগে উঠেছে। কান্নায় ভেঙে পড়া রিয়া ছুটে যায় প্রতিভাদির কাছে। অতীতের সব কথা খুলে বলে, আমি কিছুদিনের ছুটি নিয়ে আমার স্বামী প্রাক্তনকে আমার নিজের স্টাফ কোয়ার্টারে নিয়ে যেতে পারি প্রতিভাদি। ওকে আমি আমার কাছে রেখে ভালো করে তুলবই। ওকে যে আমার ভালো করে তুলতেই হবে। প্রতিবাদী হেসে বলে, অবশ্যই, আমি চাই তুমি তোমার নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে তোমার স্বামীকে জাগিয়ে তোলো। আজই নিয়ে যাও তোমার ভালোবাসাকে তোমার ঘরে। আমি তোমার ঘরে ওর থাকার সব রকম ব্যবস্থা করে দিচ্ছি এখনই। নিজের ঘরে নিজের কাছে নিয়ে যাওয়ার পর রিয়া তার সমস্ত দেহ মন উজাড় করে তুলে ধরল প্রাক্তনের কাছে। সমস্ত শরীর মনের ভালোবাসার উন্মাদনায় প্রাক্তনকে একটু একটু করে জাগিয়ে তুলতে লাগলো সে। তার আপ্রাণ চেষ্টায়, ভালোবাসার গভীরতায় ধীরে ধীরে সাড়া দিয়ে উঠতে লাগলো প্রাক্তন। মাত্র 3 মাসের মধ্যে শরীর আর মনের সমস্ত উষ্ণতা দিয়ে প্রাক্তনকে ধীরে ধীরে ফিরিয়ে আনলো সে বর্তমান জগতে। প্রাক্তনের বলা আগের কথাগুলো মনে পড়ে গেল রিয়ার। কোনো শক্তি শরীরের গভীরে প্রবেশ করে সত্যিকারের ভালোবাসাকে নষ্ট করে দিতে পারে না। তাই এতদিনকার মনের কোনায় বাসা বেঁধে থাকা সমস্ত মিথ্যে চিন্তাভাবনাকে সম্পূর্ণভাবে মুছে ফেলে সে প্রাক্তনকে একদম সুস্থ করে তোলে। প্রাক্তন এখন শারীরিক ও মানসিক দিক দিয়ে সম্পূর্ণভাবে সুস্থ। রিয়ার ভালোবাসায় পরিপূর্ণতা লাভ করে ভালো হয়ে ওঠার পর প্রাক্তন রিয়াকে মহাদেবদার কথা জিজ্ঞাসা করে ওঠাতে রিয়া একে একে কেঁদে কেঁদে সব কথা জানালো প্রাক্তনকে। হাউ হাউ করে কেঁদে উঠল প্রাক্তন সব শুনে। তারপর একটু শান্ত হয়ে চোখের জল মুছতে মুছতে বলল, আমাদের এই মিলনটুকু দেখে যেতে পারলে মহাদেবদা খুব খুশি হতেন। রিয়ার আঁকড়ে ধরা গভীর ভালোবাসার ডাকে সাড়া দিয়ে দুহাতে জড়িয়ে ধরল সে রিয়াকে। রিয়া জিজ্ঞাসা করে উঠল তার মুখের কাছে মুখ এনে হেসে, বলো তো আমি কে? প্রাক্তন দুহাতে রিয়াকে বুকে চেপে ধরে বলল, তুমি যে আমার রিয়া, আমার আসল ভালোবাসা। পরদিনই প্রতিবাদীর সামনে এসে দাঁড়ালো রিয়া আর প্রাক্তন। দুজনেই পা ধরে প্রণাম করলো ওনাকে। প্রাক্তন হেসে বলল, আমি আমার বউকে এবারে এখান থেকে নিয়ে যেতে পারি, অবশ্যই আপনার আদেশ পেলে পরে। এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? স্বামী স্ত্রী এতদিন বাদে একসাথে হয়েছে, তাদের কি আর ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে? তবে এবারে আপনাকে চিনতে পেরেছি লেখক ধ্রুবতারা সেন। দেখুন তো, আপনার ভালোবাসার গভীর সেবা যত্নে আপনি আবার একটা নতুন জন্ম ফিরে পেয়েছেন। আমরা সকলেই আপনার লেখাপড়ার অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছি। বৃদ্ধাশ্রমের প্রেসিডেন্ট প্রতিভা চৌধুরী হেসে কথাগুলো বলে উঠতেই প্রাক্তনের অনলাইনে দোকান থেকে অর্ডার দিয়ে আনানো প্রায় 10-12টা বড় বড় রসগোল্লার হাড়ি এসে পৌঁছল বৃদ্ধাশ্রমে। প্রথমেই পা ধরে নমস্কার করল রিয়া আর প্রাক্তন প্রতিভাদিকে। তারপর রিয়া একটা প্লেটে করে 4টে রসগোল্লা চামচ সহ প্রতিভাদির সামনে এনে তুলে ধরতে প্রতিভাদি চমকে উঠলেন, এ কি, আমার হাই সুগার, তাও তোমাদের কথা ভেবে একটা রিয়ার নাম করে আরেকটা লেখক ধ্রুবতারা সেনের নাম করে খাচ্ছি। এরপর রিয়া সব স্টাফদের আর প্রতিটা রুমে গিয়ে গিয়ে সকলের সাথে দেখা করে ও মিষ্টি খাইয়ে চোখের জলে টাটা করতে করতে প্রাক্তনের সাথে বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে এলো। একটা ট্যাক্সি ডেকে প্রাক্তন ড্রাইভারকে শিলিগুড়ি এয়ারপোর্টে যেতে বলল। অনলাইনে দার্জিলিং যাওয়ার টিকিট বুক করে রেখেছিল সকালেই রিয়াকে না জানিয়ে। চমকে জিজ্ঞাসা করে উঠল রিয়া, কোথায় চলেছ? প্রাক্তন বলল, ওই অসম্পূর্ণ হয়ে থাকা দার্জিলিংয়ে। রিয়া বলল, আবার? ইয়েস ডার্লিং, আমাদের ফুলশয্যা আর হানিমুনটা তো এখনো বাকি রয়ে গেছে, সেটা পূর্ণ করতে হবে না? সত্যি তুমি না একটা পাগল, পারোও বটে। তা কবে আবার লেখক ধ্রুবতারা সেন হয়ে উঠবেন শুনি? আগে অসম্পূর্ণকে বাস্তবে সম্পূর্ণ করে তুলি, তারপর তো কলম ধরব আপনার কথা অনুযায়ী মহারানী। দার্জিলিংয়ের পাহাড়ের খুব কাছাকাছি একটা উঁচু হোটেলের বারান্দায় বসে দুজন দুজনকে শক্ত হাতে জড়িয়ে ধরে গোধূলি লগ্নে পাহাড়ের চূড়োয় লাল হয়ে যাওয়া আকাশের এক অপরূপ রূপকে উপভোগ করে চলেছে অসম্পূর্ণ উপন্যাসের ভালোবাসারা। দেখো দেখো রিয়া, আকাশের গায়ে পাহাড়ের চারিধারের চূড়োগুলো কেমন রোদে ঝলমল করে উঠেছে হঠাৎই। সারাদিনের মেঘলা আকাশ, বৃষ্টি বাদল আর ঠান্ডা ঝোড়ো হাওয়ার সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে উঠেছে সূর্যদেব। অনেক চেষ্টা করেও কিছুতেই পারেনি সে তার সারাদিনের প্রখর ঝলমলে আলোর তেজটাকে তুলে ধরতে। তাই এই প্রবল অসফলতা মেনে নিতে না পেরে সূর্যদেব একরকম জোর করেই বিকেলের দিকে তার ঝলমলে রোদের রেশটাকে টেনে ধরেছে। সত্যি তো কি অপূর্ব লাগছে দেখতে হঠাৎ করে ঝলমলে হয়ে ওঠা আকাশটাকে। রিয়া আনন্দে উত্তেজিত হয়ে ওঠে। প্রাক্তন বলে ওঠে, আর দেখো দেখো, ধীরে ধীরে একটু একটু করে ক্লান্ত হয়ে পড়া সূর্যদেব তার শান্ত স্নিগ্ধ হয়ে যাওয়া আলোটুকুর মধ্যে দিয়ে জলজল করে উঠে। সূর্যদেব আকাশের চারিদিকে ছড়িয়ে পড়া লাল রঙের মধ্যে দিয়ে কি সুন্দরভাবে নিজেকে তুলে ধরেছে। সারাদিনের মেঘেদের অন্ধকার কাটিয়ে
আর ঝিরঝিরে বৃষ্টির সাথে বয়ে চলা ঠান্ডা বাতাসকে থামিয়ে দিয়ে আবারও জেগে উঠেছে সূর্যদেব সকলকে আনন্দ খুশিতে ভরিয়ে তুলতে। রিয়ার দিকে চেয়ে বলে ওঠে প্রাক্তন, আচ্ছা রিয়া, আমার অসম্পূর্ণ উপন্যাসটাকে লিখতে গিয়ে আমাকেও তো এভাবে অনেক ঝড় ঝাপটা বাধা বিঘ্নর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়েছে। তাই ভাবছি চারিদিকে ছড়িয়ে পড়া এই গল্পটা আমার সকল পাঠক পাঠিকাদের কাছে উজ্জ্বল আলোয় ভরে উঠুক অসম্পূর্ণ নাম দিয়েই, তাতে ক্ষতি কী? হেসে বলল রিয়া, এতদিনে তাহলে লেখক ধ্রুবতারা সেন তার অসম্পূর্ণ নাম দিয়ে লেখা গল্পের শেষ চরিত্রটাকে সম্পূর্ণভাবে তুলে ধরতে পেরেছেন। কিন্তু তারপর লেখক ধ্রুবতারা সেন রিয়াকে আরও কাছে টেনে নিয়ে বলে উঠলেন, তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।